পর তোমরা একটু মন দিয়ে শুনবে, কারণ বর্তমান আর অতীত দুটোই একসাথে চলবে। আশা করছি তোমাদের এই স্টোরিটা ভালো লাগবে। সো লেটস গো জান পাখিরা। অফিস রুমের ফ্লোরে রক্তাক্ত ছোট্ট শরীরটা জীবন মৃত্যুর মাঝামাঝি পর্যায়ে লড়াই করতে ব্যস্ত। ছেলেটির চোখের সামনেও কেমন সবকিছু ঝাপসা হয়ে যাচ্ছে। সে নিজেও বুঝতে পারছে না এখন ঠিক কি করা উচিত তার। ছেলেটি মেয়েটির সামনে চলে আসে, মেয়েটির মুখটাকে নিজের দিকে ফেরায়। মেয়েটা আধখোলা চোখে সামনে থাকা পুরুষটার দিকে তাকানোর চেষ্টা করছে। ওই নীল চোখ জোড়া যেন মেয়েটিকে পৃথিবী থেকে যেতে বলছে। আমার থেকে কেন পালাতে চেয়েছিস বল? তোকে না আমি বলেছিলাম আর কখনো নিজের জীবনে বেঁচে থাকা অবস্থায় আমার সামনে আসিস না। যদি তুই আমার সামনে আর কখনো আসিস তাহলে তোকে আমার সঙ্গেই সারাটা জীবন নরকের কষ্ট সহ্য করে কাটাতে হবে। তাহলে কেন এসেছিলিস আমার সামনে? আসার পর কেন পালাতে চাইলি? আবার কেন পালাতে চাইলি? আমাকে আর কত রকম ভাবে ভেঙে দিতে চাইছিস তুই? মেয়েটির শরীরে কথা বলার কোনো শক্তিই নেই। সে ধীরে ধীরে চোখের সামনে কালো ডট দেখতে পায়। চোখ বন্ধ করে নেয় মেয়েটি। ছেলেটার হাতে থাকা বেলটা আবার প্যান্টে সেট করে মেয়েটাকে 5 কোলে করে তুলে সোজা হসপিটালের দিকে রওনা হয়। হ্যালো চাঁদ পাখিরা, তো চলো এদের সাথে একটু পরিচয় হয়নি। এখানে ছেলেটির নাম জিয়ন জাংকুক আর মেয়েটি কিম তেয়ং। তবে এদের আরো একটা পরিচয় আছে যেটা গল্পের মধ্যে আস্তে আস্তে জানতে পারবে। এই লাভ স্টোরিটা শুরু হয়েছিল কয়েকশো বছর আগে। একজন আর একজনকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে, কিন্তু কাছের কিছু ভালো মানুষের মুখোশ পড়ে থাকা মানুষ ষড়যন্ত্র করে তাদের আলাদা করে দেয়। একজনের জীবন বাঁচাতে আর একজনকে জীবন দিতে হয়। সেই তখন থেকেই একজন কয়েকশো বছর ধরে আর একজনের অপেক্ষায় আছে, আর তার সাথে আছে তাদের শত্রুরাও। এই জন্মে কি পারবে তারা এক হতে? আসল শত্রুদেরকে খুঁজে বের করতে পারবে তারা? তো এত কিছু জানতে হলে পুরো গল্পটা শুনতে হবে জান পাখিরা, কি তাই তো? জাংকুক অফিস রুম থেকে বের হতে তার কেবিনের সামনে থাকা সবাই যে যার ডেস্কে চলে যায়। এরা তার অফিসে কাজ করে। তাদের মধ্যে একজন মধ্যবয়স্ক পুরুষ বলে ওঠে, মেয়েটাকে ওই সাইকোটার সঙ্গে দেখা হতে হলো। আল্লাহ ভালো জানে এই সাইকোটা ঠিক কি চায়। মেয়েটাকে দেখে কোনোভাবেই খারাপ বলে মনে হয় না। কেন যে সৃষ্টিকর্তা তাকে এত কষ্ট দিচ্ছে? অন্য একজন তাকে থামিয়ে বলল, মিনহো ভাই থামুন, স্যার চলে আসলে আপনাকে ট্রান্সফার করিয়ে দেবে। মিনহো চুপ হয়ে যায়। তারা সরকারি কর্মকর্তা। তাদের চাকরি যদিও জাংকুক খেতে না পারে, কিন্তু তাদের বদলি করাতে জাংকুক তুড়ি মেরে করে ফেলতে পারে। গাড়িতে বসে জাংকুক এর শার্টটা উঠিয়ে দেখে পড়ে গিয়েছিল হয়তো, এই জন্য পেটটা কেটে গেছে। তার উপর হাঁটুও ছিলে গেছে। এইদিকে তার হাতের কোনোই সেটাও কেটে গেছে। জাংকুক তার ক্ষতস্থানে নিজের জিহ্বা দিয়ে লিক করে। জাংকুক চোখ বন্ধ করে নেয়। নীল মণিগুলো লাল হতে শুরু করেছে। জাংকুক নিজেকে কন্ট্রোল করে। তার ছোট্ট শরীরটা নিজের বাহুডোরে আবদ্ধ করে নেয়। তার মুখটা নিচের দিকে ফেরায়, কপালের কাটা অংশে চুমু খায় এবং লিক করে। জাংকুকের লিক করা জায়গাগুলো ধীরে ধীরে ভালো হতে শুরু করে। তার ঘাটটা ধরে জ্ঞানহীন মুখটা নিজের মুখোমুখি করে জাংকুক, কেন পালাতে গেলি জান? তুই তো জানতি তুই পালাতে পারবি না। তোর এই অবস্থার জন্য আমি দায়ী নই জান। তুই কেন আমার থেকে দূরে যেতে চাস? আমাকে আর কত কষ্ট দিলে তোর শান্তি হবে? আমাকে বলতে পারিস আর কত কষ্ট দিবি? আমার ভিতরে শূন্যতা আমাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। কেন বুঝিস না এই জিয়ন জাংকুকে থেকে তোর মুক্তি নেই? তোকে যে আমি বলেছিলাম জীবনে বেঁচে থাকা অবস্থায় দ্বিতীয়বার আমার সামনে আসিস না। আসলে আর তোকে কোথাও যেতে দিব না। বাকি জীবনটুকু আমাকে দিয়ে দিতে হবে। কঠিন চোখ দুটো দিয়ে গড়িয়ে পড়ে ফোঁটা ফোঁটা নোনা জল। জাংকুক ডেকে নিয়ে হসপিটালে চলে আসে। যদিও তার অর্ধেক ক্ষতস্থান জাংকুক ঠিক করে দিয়েছে। তোমরা কি ভাবছো যে জাংকুক ডেকে মেরেছে? ভুল ভাবছো। বিষয়টা বুঝতে গেলে আমাদের ফ্ল্যাশব্যাকে যেতে হবে। তো চলো দেখে আসি।
সকাল সকাল ব্রেকফাস্ট করে নিজের রুমে বসেছিল তে। বরাবরের মতোই একটা সকাল, যেখানে করার মতো আহামরি কিছুই নেই। জানালা দিয়ে খোলা আকাশে পাখির উড়ান দেখা ছাড়া কোনো উপায় নেই। যদি ডানা থাকতো তাহলে কবেই উড়ে যেত তে, পাখির মতো করে ভিন্ন কোনো দেশে। হঠাৎ করে দরজা শব্দ করে খোলে। তে চমকে ওঠে হঠাৎ হওয়ার শব্দ শুনে। রুমের ভিতরে 35 থেকে 36 বছরের একজন মহিলা এসে দাঁড়ায়। দামি পোশাক, দামি সাজ, দামি জুতা, দেখে বোঝা যাচ্ছে কোনো বড় লোকের বউ বা মেয়ে। হাত দুটো বুকের সামনে ভাঁজ করে তের দিকে তাকায় মহিলাটা। আমার সংসারটাকে আর কিভাবে নষ্ট করতে চাইছো তুমি? আমি আপনার সংসার নষ্ট করিনি। আমার স্বামীর দেওয়া বাসায় থেকে আমাকে এ কথা বলছো? আপনার স্বামীকে বলুন আমায় মুক্ত করে দিতে। আমি খুশি খুশি এখান থেকে চলে যাব মিস আয়ু। 2 টাকার মেয়ের এত তেজ আর কথা বলা দেখে আমি অবাক। তে কিছু উত্তর দেয় না। এই মহিলার সঙ্গে কথা বলে এই বিষয়টাকে টানতে চাইছে না তে। এমনিতে সে সবসময় ঝামেলাহীন থাকতে পছন্দ করে। চিৎকার ঝগড়া এসব তের জন্য নয়। তোমাকে আমি সাহায্য করব যেতে। চলে যাবে তো এখান থেকে? তে আয়ুর চোখের দিকে তাকাই। সত্যি বলছেন? হ্যাঁ সত্যি বলছি, কিন্তু তুমি আমার জঙ্কুকের দিকে আর ফিরেও তাকাবে না। না কখনো এখানে আসার কথা স্বপ্নেও কল্পনা করবে। রাজি? রাজি, আমিও সেটাই চাই। এসো আমার সঙ্গে। তে সরল মনে আয়ুকে বিশ্বাস করে তার পিছু পিছু চলা শুরু করে। জঙ্কুকের করা ওয়ার্নিংগুলো তার ছোট্ট ব্রেন থেকে খুব সহজেই বেরিয়ে গেছে। আয়ুর ঠোঁটের কোণায় বাঁকা হাসি। বাচ্চা মেয়েটাকে ম্যানিপুলেট করা কত সহজ। আমার সঙ্গে এসো। তে আয়ুর পিছু পিছু হাঁটা ধরে। সোজা হাঁটতে গিয়ে হঠাৎ করে তে বুঝতে পারে তার চারিদিকে কেমন বদলে গেছে। প্যালেস থেকে বের হয়ে তে বুঝতে পারে তার উপর জাদু করা হয়েছে। চারিদিকে সবকিছু চেঞ্জ হয়ে যায়। তে মুহূর্তের মাঝেই একটা জঙ্গলের ভিতর চলে আসে। চারিদিকে প্রকৃতির সৌন্দর্য, সবুজ গাছগুলো কেমন মাংসাশী হয়ে গেছে। চারিদিকে সব গাছ কেমন জীবন্ত হয়ে গেছে। তে ভয়ে পিছনের দিকে দৌড়াতে চাইলে কাঁটাযুক্ত বড় একটা গাছের সঙ্গে বেঁধে মাটিতে পড়ে যায়। শিকড়ে জড়িয়ে থাকা কাঁটায় তার পেটটা কেটে যায়। পা, হাত, হাঁটু কোনোই সব রক্তাক্ত হয়ে যায়। চোখের সামনে কেমন অন্ধকার দেখছে। তবে মৃত্যুর আগে একটা মানুষকে যে মনে না করলেই নয়। তের সামনে সুদর্শন সেই পুরুষের চেহারা ভেসে ওঠে। তে জঙ্কুককে মনে করা মানেই হলো জঙ্কুকের কাছে তের অবস্থান পরিষ্কার। অফিসে পেপার ওয়ার্ক করছিল জঙ্কুক। চোখের সামনে অনাকাঙ্ক্ষিত দৃশ্য দেখে জঙ্কুকের প্রচন্ড রাগ হতে থাকে। মেয়েটাকে সে কতবার বলেছে, এতবার সাবধান করেও তার কানে কথা যায়নি। জঙ্কুক নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে কালো পোশাকের 2 জন গার্ড তার সামনে হাজির হয়। জঙ্কুকের ইশারায় যথেষ্ট। তারা দুজন তাদের লর্ডের আদেশ পেয়ে দ্রুত তের ইকুয়েশনের মাঝে চলে যায়। তেকে সেই অবস্থা থেকে বাঁচিয়ে সোজা জঙ্কুকের অফিসের কেবিনে নিয়ে আসে। এর পরের দৃশ্য তোমাদের দেখা। হসপিটালে ডক্টর তেকে ঘুমের ওষুধ দিয়েছে। তে এখন নিরিবিলি ঘুমাচ্ছে। জঙ্কুকের নীল চোখ জোড়া তেকে পর্যবেক্ষণ করতে ব্যস্ত। তের কপালে নিজের ঠোঁট ছোঁয়ায় জঙ্কুক। আমার জীবনের সব থেকে সুন্দর ভুল তুই। তের গালে নিজের হাত স্লাইড করতে করতে জঙ্কুক বুঝতে পারে তে ঠিক কতটা সফট। তের শরীর কোমল, তুলার মতো নরম। নিজেকে তের ভিতরে হারিয়ে ফেলে জঙ্কুক প্রতিবার। তের উপস্থিতি জঙ্কুককে ভালো থাকা অনুভব করায়। কঠিন এই জমে থাকা হৃদয়টা স্পন্দন করা শুরু করে। জঙ্কুক ভাবনার মাঝেই তার মুঠোফোনটা বেজে ওঠে। অফিস থেকে পিএর কল। স্যার প্লিজ অফিসে আসুন, ওনারা এসে গেছেন, জরুরি মিটিং শুরু হয়ে গেছে। জঙ্কুক আসছি বলে ফোনটা রেখে দেয়। জঙ্কুক তের হাতে লেগে থাকা স্লাইনটা খুলে ফেলে। নার্স দৌড়ে আসে। আরে কি করছেন? রোগী খুবই দুর্বল। আমি বুঝে নেব। জঙ্কুকের গম্ভীর কণ্ঠ শুনে নার্স আর কিছু বলার সাহস পেল না। জঙ্কুক তেকে নিয়ে সোজা সেই প্যালেসে যায়, যেখানে এক প্রকার বন্দি অবস্থায় তে আছে। তেকে বিছানায় শুইয়ে দেয়। আমি আসবো, ততক্ষণ ঘুমিয়ে থাকবি, আর পালাতে না চেষ্টা করার ব্যবস্থা আমি করে যাচ্ছি। জঙ্কুক একটা শেকল নেয়,
যার দুপাশে লক করা, যেটা তের পায়ে বেঁধে দেয়। এটা পরে হাঁটা তো সম্ভব, কিন্তু দৌড়ানো সম্ভব না। মিটিং রুমে বসে নিরিবিলি সব কথা শুনছে জংকুক। হঠাৎ করেই বুগাম বলে ওঠেন, মিস্টার জংকুক, এই বিষয়ে আপনার কি মতামত? তের চিন্তা থেকে বেরিয়ে আসে জংকুক। একটা দীর্ঘশ্বাস ফেলে প্রতি উত্তরে বলে, আমার মনে হয় এই মুহূর্তে এই বিষয়গুলোর জন্য সাধারণ জনগণকে আর অসুবিধায় ফেলতে চাই না আমি। সবাইকে তাদের কাজ বুঝিয়ে দেওয়া হোক এবং জমির বিষয়ে কোনো কাজ আমার অফিসে না আসুক। আশা করি মিস্টার বুগাম এটা খেয়াল রাখবেন। জি স্যার। জংকুক নিজের বক্তব্য শেষ করে আসন থেকে উঠে নিজের রুমে চলে আসে। আয়ু, তোমাকে আর ছেড়ে দেওয়াটা উচিত হবে না। রক্তাক্ত তে জংকুকের কোলে শুয়ে আছে, তার পাশে আয়ু, হাতে তার চাকু। দেখে বোঝা যাচ্ছে এই চাকু দিয়ে তেকে খুন করা হয়েছে। জংকুক পাথর হয়ে গেছে, না কিছু বলছে আর না কিছু শুনতে পারছে। ভালোবাসাটা আসলে কি? জংকুক যে চেয়েছিল তার জীবনের বাকি আয়ু যাতে তে পেয়ে যায়, কই সেটা তো হলো না। তের মৃতদেহ জংকুকের ভেতর থেকে জীবন কেড়ে নিচ্ছে। জংকুক অবসের মতো বসে আছে। আয়ু শব্দ করে হাসে। অবশেষে তে নামের এই অভিশাপ তোমার জীবন থেকে চলে গেছে জংকুক। এবার তুমি সব থেকে বড় ডেভিল কিং হতে পারবে। আমি তোমার জীবন থেকে তোমার অভিশাপ মুক্ত করে দিয়েছি। জংকুকের কানে বাজছে তের বলা শেষ আধা ভাঙা কথাগুলো। আমি আমি আপনাকে জীবনের থেকেও বেশি ভালোবাসি, তাই জীবন দিয়ে দিলাম। আমার জন্য হলেও ভালো থাকবেন। আয়ু ওইদিকে পাগলের মতো হাসছে। ওই হাতিয়ারের সত্যি অনেক তেজ। তুমি অমর হয়ে গেলে জংকুক। তে যতবার পৃথিবীতে জন্ম নেবে আমি ঠিক ততবার তোমার থেকে ওকে এইভাবেই আলাদা করে দেব, আলাদা করে দেব থেকে। আয়ুর ওই দাঁত বের করা জঘন্য হাসি। চোখ খুলে ফেলে জংকুক। সে তার অফিস রুমে চেয়ারে বসে আছে। চোখ খুলতেই সে ভয়ানক রূপটা দেখতে পায় জংকুক। বিরক্ত আর এক রাশ রাগ নিয়ে ভারী কণ্ঠে বলে জংকুক, সমস্যা কি? এখানে কেন এসেছো? আয়ু গম্ভীর কণ্ঠে উত্তর দেয়, বাড়ি কেন যাওনি? ইচ্ছা হয়নি। তোমার আসল বয়স 799 বছর, কিন্তু পৃথিবীতে মানুষের সামনে তোমার বয়স 29 থেকে 30 হবে। আমার থেকে তোমাকে ছোট দেখা যায়। কি চাও সেটা বলো। মনে আছে আমি বলেছিলাম তেকে প্রতিবার আমি তোমার থেকে আলাদা করব। জংকুক তার হাত মুঠোয় ভরে নেয়। এত রাগ শরীরের জন্য ভালো নয় জান। চলো, তোমার বাবা এসেছে। আমার প্রশ্নের উত্তর তাকেই দিও। আমার বিন্দু মাত্র ইচ্ছা নেই তোমার সঙ্গে কথায় জড়ানোর। তুমি আসতে পারো। ঠিক আছে, তাহলে আমি বাবাকে বলে দিচ্ছি তোমার তে কোথায় আছে। জংকুক বাঁকা হাসে। তুমি কি প্রতি জন্মে এমন ডাইনি থাকবে? ডাইনি হোক আমার জুতা, আমি তো তের থেকে ভালো পরি হব। জংকুক চোখ ঘুরিয়ে চেয়ার থেকে কোট হাতে করে কেবিন থেকে বেরিয়ে যায়। ওই হাতিয়ার আমার অস্ত্র, তুমি আমারই থাকবে জংকুক, আগামী সমস্ত জীবনেও। অফিস থেকে বেরিয়ে জংকুক সোজা বাড়িতে চলে যায়। জংকুক বাড়িতে ঢুকে দেখতে পায় তার বাবা লিভিং রুমের সোফায় বসে আছে। বাবাকে দেখেও ইগনোর করে জংকুক। তবে নামজনের কথায় জংকুকের পা থেমে যায়। একজন অমর ডেভিল কিং নিজের রাজ্য ছেড়ে দিয়ে পৃথিবীতে এসে সামান্য একটা চাকরি করছে এই সামান্য মানুষের মেয়ের জন্য। নিজের জীবনটাকে ধ্বংস করে দেওয়ার মানেটা কি? সামান্য মেয়ে মানুষ বলা বন্ধ করো। ডেভিল কিংডমের প্রতি কি তোমার কোনো দায়িত্ব নেই? আমি আমার সব দায়িত্ব পালন করেছি। হ্যাঁ, তা তো দেখতেই পারছি। ঠিক কি রকম দায়িত্ব পালন করছো তুমি? আয়ুকে যদি এভাবে ইগনোর করবে তাহলে কেন বলেছিলে বিয়ে করবে? আমার বাড়িতে দাঁড়িয়ে আপনি আমার উপর চিৎকার করে কথা বলতে পারেন না। বাহ, এখন আমার ছেলে আমাকে এসব বলবে, তাও একটা সামান্য মানুষের বাচ্চার জন্য। বাবা, ওকে এসব অপমান করা বন্ধ করুন। ওই মেয়ে তোমাকে ভালোবাসে? বাসে, তাহলে পালাতে কেন চায়? ও আমাকে ঠিক কতটা ভালোবাসে তার অনুমান আপনার মতো ডেভিল করতে পারবে না বাবা। নামজুন রেগে যায় ছেলের এমন কথায়।
থাকো পৃথিবীতে, ওই মানুষের বাচ্চাটার জন্যই থাকো। আমিও দেখবো কতদিন পারো। আর ওই মানুষের বাচ্চাটার নিজের জীবনের কোনো কথাই মনে পড়বে না কখনো। এটা আমার অভিশাপ, ভুলে যেও না। আমি আমার অভিশাপ কখনোই তুলবো না। নামজুন সেখান থেকে মুহূর্তেই ভ্যানিশ হয়ে যায়। আয়ু উপরে দাঁড়িয়ে সব তামাশা দেখছিল। আয়ু বাঁকা হেসে এরপর নিজের রুমে চলে যায়। জাংকুক সেখানে না থেকে প্যালেসে চলে যায়। চোখ খুলে নিজেকে বিছানায় আবিষ্কার করে তে, পায়ে তার শেকল। আমার কপাল, এসব তো এখন সয়ে গেছে। এমন সময় রুমে কারোর উপস্থিতি টের পাইতে মাথা উঠিয়ে দেখে সেই সুদর্শন পুরুষ তে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। জাংকুক জানে এটাই সেই দৃষ্টি, যে দৃষ্টি তাকে মৃত্যুর আগে পর্যন্ত মায়া ভরে দেখে এসেছে। জাংকুক তাকে জড়িয়ে ধরে। তোমাকে আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না, তুমি আমার। এবার না হয় আমি মরবো, তারপরেও তোমাকে সব শত্রুর থেকে রক্ষা করব। জাংকুক এসব কথা ভাবছিল। তে জাংকুকের বুকে কেন জানি না শান্তি খুঁজে পায়। অদ্ভুত একটা টান অনুভব করে। কিন্তু কেন? এই লোকটা যে বিবাহিত, তাহলে তার সঙ্গে এমন কেন করে? নীরবতা ভাঙে জাংকুকের ডাকে, তে খেয়েছো? না। জাংকুক থেকে ছেড়ে সার্ভেন্টকে ডেকে বলে খাবার দিতে। সার্ভেন্ট খাবার নিয়ে আসে। জাংকুক তের মুখের কাছে খাবার ধরে। তে খেয়ে নেয়। আপনি খাবেন না? না, আমি কখনো আপনাকে খেতে দেখিনি। জাংকুক মৃদু হাসে। তেকে খাইয়ে ওকে ওষুধ খাইয়ে দেয়। শেকলটা খোলা যায় না? জাংকুক তার নিষ্পাপ মুখখানা দেখে। বুকের ভিতর কেমন করে ওঠে। তের গাল ধরে নিজের কাছে নিয়ে আসে। তের ঠোঁট জোড়া দখল করে নেয়। তে কিছু বলতে পারে না। কিছুক্ষণ পর জাংকুক সরে আসে। আজ আমায় ঘুমাতে দিবি একটু? মানে? তোর বুকে শান্তিতে ঘুমাতে চাইতে। তে জাংকুকের মায়া ভরা এই কথাগুলো শুনে ইমোশনাল হয়ে যায়। জাংকুক তের বুকে মাথা রেখে বিছানায় শুয়ে পড়ে। তোমাকে আর কিছুদিন এই কষ্ট সহ্য করতে হবে জান, তারপর আমি সব ঠিক করে দিব। তোমাকে একটা সুন্দর জীবন দিব, কথা দিচ্ছি। এবার আর তোমাকে কষ্ট পেতে দিব না। জাংকুক চোখ বন্ধ করে নেয়। তেও জাংকুকের চুলগুলোতে হাত নাড়াচাড়া করতে থাকে। কি অদ্ভুত, আপনার থেকে আমি পালাতে চাই, কিন্তু আমি আবার আপনার সঙ্গে সারা জীবন থাকতে চাই। এটা আমার কেমন চাওয়া, আমি কেন বুঝতে পারি না আপনাকে। তে চোখ বন্ধ করে নেয়। আয়ু নিজের রুমে বসে ধ্যান করছে। অনেক ধ্যানের পর তার সামনে থাকা আগুন থেকে একটা ডেভিল বেরিয়ে আসে। তাকে দেখে তান্ত্রিকদের মতো মনে হচ্ছে। কি চাস? আয়ু হাত জোর করে তার সামনে বসে। আমি ওই তে নামের মেয়েটাকে শেষ করে দিতে চাই। সম্ভব নয়। আমি আমার জাদু বলে তোর জন্য তের মা বাবাকে মেরে ফেলেছি, কিন্তু আমার পক্ষে তেকে মারা সম্ভব নয়। এর থেকে বেশি ক্ষমতা আমার নেই। আমি তোকে আগেও বলেছি। কিন্তু বাবা, তে যতদিন বেঁচে থাকবে জাংকুক আমাকে কখনোই দেখবে না। জাংকুক আর তের ভাগ্য লেখা হয়ে গেছে। জাংকুকের থেকে তেকে আলাদা করা সম্ভব নয়। জাংকুকের ভালোবাসাই তেকে বাঁচিয়ে রাখবে। এতে জাংকুকের ক্ষতি হবে। জাংকুকের অভিশাপ তেকে মেরে কেটেছিল। সবই সৃষ্টির লীলা। তখন তেকে মেরে জাংকুকের অভিশাপ কাটলেও জাংকুক তোর কখনোই ছিল না। তাই আমাকে আর এই বিষয়ের জন্য ডেকে যন্ত্রণা দিবি না। কথা বলে ডেভিলটা চলে যায়। আয়ু মাটিতে বসে পড়ে। আমার কাছে তাহলে সেই একটাই উপায় পড়ে রইল। আয়ু মেঝে থেকে উঠে বিছানার দিকে তাকায়। জাংকুকে কাছে পাওয়ার জন্য সে 2 বছরের একটা সন্তানকে অ্যাডপ্ট করে, কিন্তু তারপরেও জাংকুক তেকে ছাড়া কখনোই তার দিকে তাকায়নি পর্যন্ত। জাংকুকে পাওয়া কি এতই কঠিন? রাত গভীর। তেকে বুকে জড়িয়ে রাখলে জাংকুকের জ্বলন্ত বুকে কেমন শান্তি হয়। জাংকুকের বুকের মাঝে সবকিছু সব সময় পুড়তে থাকে। মনে হয় পুড়ে জ্বলছে, সব ছারখার হয়ে যাচ্ছে। তেকে পেলে সেই আগুন শান্ত হয়। চোখের সামনে তের নিষ্পাপ সেই অতীত ভেসে আসে জাংকুকের সামনে। আমার জাংকুক, কিছুদিন পর তোমার রাজ্যাভিষেক হবে, কিন্তু তার আগে রাজতান্ত্রিক যেটা বলেছে সেটাকে খেয়াল রাখতে হবে। পূর্ণ পূর্ণিমার রাতের আগেই একজন এমন পরীকে তোমাকে বলে দিতে হবে যে নিষ্পাপ। বাবা, আমি সেই দিকেই রওনা দিচ্ছি। আমি দক্ষিণ দেশে যাব, পরীদের রাজ্যে।
সাবধান জাংকুক, বাবা আমার উপর ভরসা রেখো, সব সময় আছে। জাংকুক বাবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসে। রুম থেকে বের হতে তার চোখের সামনে আয়ুকে দাঁড়িয়ে থাকতে দেখেও না দেখার ভান করে চলে যেতে নিলে আয়ু জাংকুককে আটকায়। তুমি কোথায় যাচ্ছ রাজকুমার? যেখানেই যাই না কেন তাতে তোমার কি? আমি তোমার হবু স্ত্রী। জাংকুক কথার উত্তর না দিয়ে তার পথে রওনা দেয়। আয়ু দাঁড়িয়ে থাকে, তার প্রচুর রাগ হচ্ছে। জাংকুক সব সময় তাকে ইগনোর করে, অথচ আয়ু নামের এই মেয়ে অত্যন্ত সুন্দরী। বনের মাঝে অদ্ভুত সুন্দর একটা পরিষ্কার ঝর্ণা আছে। পানি যেমন পরিষ্কার, ঝর্ণা তেমন বাঁধ না মেনেই বইছে। ঝর্ণার পানিতে এক সুন্দরী রমণী তার ট্রেডিশনাল পোশাকে গোসল শেষ করে। কাপড় বদলে জঙ্গলের ভেতরে কিছুক্ষণ হাঁটার সিদ্ধান্ত নেয় তে। উনি হলেন পরী রাজ্যের রাজকুমারী তে, যার জাদুমন্ত্র এই পর্যন্ত কোনো খারাপ কাজের জন্য প্রয়োগ হয়নি। কোমল পা জোড়া দিয়ে ঘাসে দিতে ঘাসগুলো কেমন যেন তাজা হয়ে যাচ্ছে। তে চারিদিকে ঘুরতে ঘুরতে হঠাৎ অনুভব করে তার পিছনে কিছু আছে। তে হঠাৎ করে পিছনে ফিরে দেখে বড় একটা কালো সাপ তার দিকে এগিয়ে আসছে। তে নিজের জাদু বল খাটাতে অক্ষম। তে টের পায় সে হাঁটতে হাঁটতে তার রাজ্যের বাইরে চলে এসেছে। এই জন্য তার জাদু শক্তি কাজ করছে না। তে বোঝে এই বুঝি তার জীবনের শেষ দিন। কিন্তু হঠাৎ করে একটা সুদর্শন পুরুষ এসে কালো বড় সাপটাকে তার বড় চাকু দিয়ে এক কোপে দুভাগ করে দেয়। তে হাঁপ ছেড়ে বাঁচে। লোকটা এগিয়ে আসে তের দিকে। তুমি ঠিক আছো? তে অবাক হয়ে তাকিয়ে আছে তার মুখের দিকে। কি অসম্ভব সুদর্শন! কালো পোশাকে আরো সুদর্শন দেখাচ্ছে। আপনি এখানে কি করছেন রাজকুমারী? তের ধ্যান ফেরে। আপনি আমাকে চেনেন? আপনাকে কে না চেনে রাজকুমারী? এখানে থাকাটা আপনার জন্য বিপজ্জনক। আপনি দয়া করে নিজের প্রাসাদে ফিরে যান। তে নিজের পায়ের দিকে তাকায়। দ্রুত সরতে গিয়ে পায়ে লেগেছে তার। ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য। ধন্যবাদ যদি দিতে চান তাহলে কাল একবার আমার সঙ্গে এখানেই দেখা করবেন। এখানে? জি, আপনাকে দেখে কেন জানি যেতে দিতে মন চাচ্ছে না। তে হৃৎপিণ্ড কেঁপে ওঠে। আপনার নাম কি? জাংকুক। তে হাসে। জাংকুকের কঠিন হৃদয় ওই হাসি দেখে থেমে যায়। কেমন ঘোরে চলে গিয়েছে সে। জাংকুক খেয়াল করে তের পায়ে ক্ষত। জাংকুক তার সামনে হাঁটু গেড়ে বসে। তের পায়ের ক্ষত স্থানে নিজের জিহ্বাটা ছোঁয়ায়। তে চোখ বন্ধ করে নেয়, কিন্তু তের ক্ষত ভ্যানিশ হয়ে যায়। তে অবাক হয়ে তাকিয়ে থাকে। জাংকুক মৃদু হাসছে। এটা আমার জাদুবল। আপনি কোথায় থাকেন? জাংকুক তের প্রশ্ন শুনে মৃদু হাসে। এখানেই কোথাও আমার বাসা। কাল আশা করি আপনি আসবেন। চেষ্টা করব। তে সেখান থেকে চলে আসে। প্যালেসে এসে বাবা মা দুজনকেই চিন্তিত দেখে তে এগিয়ে আসে। কি হয়েছে মা বাবা? তোমরা এমন উদাস হয়ে বসে আছো কেন? তে মা, কোথায় গিয়েছিলি? যতটা পারিস সাবধানে থাকিস মা। কেন বাবা? তের বাবা কিছু বলতে যাবে এমন সময় তের মা হাতটা ধরে বসে। তিনি চায় না তার মেয়ে কোনো প্রকার ভয় পাক। তেকে খুব আদর যত্নে মানুষ করেছে রাজা এবং রানী। মেয়েটা এই পর্যন্ত এটাই জানে না রাগ করলে বকুনি কাকে বলে। তের বাবা মেয়েটার কপালে চুমু দেয়। তোর নিষ্পাপত্ব একদিন যে আমাকে এত ভয়ঙ্কর বিপদে ফেলবে সেটা আমি বুঝতে পারিনি রে মা। তের বাবা কথাগুলো মনে মনে ভাবে এবং তেকে রুমে পাঠিয়ে দেয়। মেয়েটাকে আমাদের সাবধানে রাখতে হবে। দেশের চতুর্দিকে পাহারা দ্বিগুণ করতে হবে। ডেভিলদের থেকে কেউ রাজ্যের সীমানা অতিক্রম করতে না পারে, যতক্ষণ না ওই জঙ্গলের মাঝে সেই জায়গাটায় যাওয়া হয়। জঙ্গলের মাঝে ওই জায়গাটা কোনো রাজ্যের অধীনে নেই। ওটা মুক্ত জঙ্গল, যে কেউ যেতে পারে, ডেভিল কিংবা অ্যাঞ্জেল। তেকেও পথভ্রষ্ট করে সেখানে নিয়ে গেছিল জাংকুক। তে রুমে এসে বারবার জাংকুকের কথাই কল্পনা করছে। জাংকুক একদিনেই তার মনের ভিতর এভাবে জায়গা করে নিবে ভাবতে পারেনি তে। ডার্ক প্যালেস। এখানে জাংকুক থাকে। রুমে এসে নিজের শার্টটা
খুলে রাখে সে। তবে জঙ্কুক আর ভীষণ খুশি। এ সত্যি নিষ্পাপ একটা আত্মা, যাকে বলি দেওয়া হলে সে একজন অমর ডেভিল হতে পারবে। তার জীবন চক্র থেমে যাবে এবং জঙ্কুক নিজে না চাইলে তার জীবন কেউ নিতে পারবে না। নিজের পরিকল্পনার উপর নিজে খুবই সন্তুষ্ট জঙ্কুক। সে চাই তেকে বিয়ে করে তার প্যালেসে আনতে। তবে জঙ্কুক এটা জানে না কেন তার কঠিন থেমে যাওয়া হৃদয় তের হাসি দেখে চলতে শুরু করেছে। জঙ্কুক নিজেও এখন জানে না সে কি করতে চলেছে এবং সে কি চায়। জঙ্কুকের পরিকল্পনা অনুযায়ী সে প্রতিদিন তের সঙ্গে দেখা করা শুরু করে। তের সামনে জঙ্কুক এমন একজন পুরুষ যার কোনো ভুল নেই, যে সব ঠিকভাবে করে। তের মা বাবাকে রাজতান্ত্রিক বলেছে। তের মৃত্যু কাছাকাছি চলে এসেছে, তবে তারা জানে না কিভাবে তের মৃত্যু হবে। তাদের সাদাসিধে মেয়েটা যে একটা ডেভিলের প্রেমে পড়েছে এটা তারা জানে না। কেটে গেছে 2 মাস। তে জঙ্কুকের বুকে মাথা ঠেকিয়ে গাছের নিচে বসে আছে। জঙ্কুকের হাতের মুঠোয় তার হাত। জঙ্কুক তের ঘাড়ে চুমু খায়। এই হাত আমার থেকে এত ছোট কেন? তে হাসে। জঙ্কুক থেমে যায়। প্রতিবার তের হাসি জঙ্কুককে ভুলিয়ে দেয় সে কে। তার মনে হয় তার চারিদিক থেমে গেছে। এই মুহূর্তে তার আর তের সময়টা থেমে গিয়েছে। কি হয়েছে? তের মিষ্টি কণ্ঠ শুনে জঙ্কুক নিজের জগতে ফেরে। কিছু না। কি চিন্তা করছেন? আমাদের বিয়ে করে নেওয়া উচিত তে। তোমাকে ছাড়া এক একটা দিন নরক যন্ত্রণা অনুভব করি আমি। তে জঙ্কুকের গালে হাত দেয়। চলুন মা বাবার সঙ্গে কথা বলি। জঙ্কুক তের দুগালে হাত দেয়। তে তুমি জানো আমি তোমার থেকে একটা কথা লুকিয়েছি। তে ভুরু কুঁচকে তাকায়। কি কথা? আমি ডেভিল প্রিন্স। কিছুদিন পর আমার রাজ্যাভিষেক। জঙ্কুক চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে কথাগুলো বলে। তবে চোখ খুলে তের কোনো প্রতিক্রিয়া না দেখে অবাক হয় সে। তে জঙ্কুকের ঠোঁটে চুমু খায়। আপনি যেই হন না কেন আমার তাতে কিছু যায় আসে না। আমি আপনাকে ভালোবাসি। জঙ্কুক অবাক হয়ে যায়। এতটা নিষ্পাপ আর মায়াবী কেউ কিভাবে হতে পারে? আমি যদি তোমাকে মেরে ফেলি? মরে যাব। আপনাকে ভালোবাসি, তাই আপনি আমাকে যা দিবেন তাই গ্রহণ করব, হোক তা মৃত্যু। জঙ্কুক দ্য হার্টলেস ডেভিল প্রিন্স। তের সব কথা শুনে তার চোখে 2 ফোঁটা পানি প্রথমবারের মতো চলে আসে। জঙ্কুক অবাক হয়ে যায়। চোখে হাত দিয়ে পানি দেখতে পায়। সে আশ্চর্য হয়ে তাকিয়ে আছে। তার চোখে পানি কিভাবে এলো? এদিকে তে জঙ্কুকের চোখের পানি দেখে জঙ্কুককে জড়িয়ে ধরে। কি হয়েছে আপনার? কষ্ট হচ্ছে কোথাও? কান্না করছেন কেন? জঙ্কুক তেকে জড়িয়ে ধরে। কিছু বলে না। কিছুক্ষণ পর জঙ্কুক তের ঠোঁটে চুমু খায়। তে ভালোবাসি। তে আবার সেই বিশ্ব জয় করা হাসিটা হাসে। আমিও ভালোবাসি তো, অনেক ভালোবাসি। সেদিন প্যালেসে এসে জঙ্কুক বুঝতে পারে তার পক্ষে তেকে মারা সম্ভব নয়। তেকে বলি দেওয়ার জন্য আর মাত্র 3 দিন বাকি। 3 দিন পর লাল চন্দ্রগ্রহণ লাগবে, যখন চাঁদ হয়ে যাবে পুরোপুরি লাল এবং সেই লগ্ন চলবে 2 দিন। তখনই তেকে বলি দিতে হবে। জঙ্কুকে সব ভাবতে পারছে না। তার হৃদস্পন্দন করা শুরু করেছে। যখন কোনো ডেভিলের হৃদস্পন্দন বেড়ে যায় তখন বুঝতে হবে তার সময় শেষের পথে। জঙ্কুকের বাবা ছেলের হালচাল বুঝতে পারছে। তার ছেলেটা হৃদস্পন্দন করা শুরু করেছে, তার মানে খুবই খারাপ। তিনি ডেভিল ওয়ার্ল্ডের রাজা। তিনি সব বুঝতে পারেন। তিনি তার ছেলের প্যালেসে চলে আসেন। জঙ্কুক হঠাৎ করে বাবাকে দেখে অবাক হয়ে যায়। বাবা, আপনি এখানে? তোমার পরিকল্পনার কি খবর বাবা? আর মাত্র 3 দিন সময় আছে হাতে। জঙ্কুক একটা কথা বলতে চাই। তোমার জীবন সব থেকে বেশি মূল্যবান। আমি ওই মেয়েকে ছাড়বো না। যদি তোমার কিছু হয়, যা করবে ভেবে চিন্তে করো। জঙ্কুকের বাবা বেরিয়ে যায়। জঙ্কুক বুকে হাত দিয়ে বসে পড়ে। প্রচুর যন্ত্রণা হচ্ছে বুকে। জঙ্কুকের বুকের যন্ত্রণা এক পর্যায়ে এত তীব্র হয়ে যায় যে সেটা সহ্য করতে না পেরে জঙ্কুক জ্ঞান হারায়। জ্ঞান হারানোর আগে তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। এটা জঙ্কুকের উপর লাগা অভিশাপ। জঙ্কুকের পূর্ণ বয়সে তাকে একজন নিষ্পাপ নারীকে বলি দিতে হবে। এর ফলে তার রাজ্যাভিষেক হবে। কিন্তু যদি জঙ্কুক সেটা না দিতে পারে তবে ওই নারীর জন্য জঙ্কুকের মৃত্যু হবে। সেই নারীকে বলি দেওয়ার জন্য তৈরি আছে এক অস্ত্র, যেটা মূলত 2 বার ব্যবহার করা যাবে। জঙ্কুকের রুমে ওর আদেশ ছাড়া কেউ আসতে পারে না। তবে সকালে জঙ্কুককে বের হতে না দেখে
আয়ু জঙ্কুকের রুমে চলে আসে। সে দেখতে পায় জঙ্কুক রক্তবমি করে জ্ঞান হারিয়েছে। আয়ু দ্রুত সবাইকে ডেকে আনে। রাজবৈদ্য জঙ্কুককে চিকিৎসা দিয়ে দেয় এবং একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আপনাদের হাতে সময় আছে 2 দিন। এরপর ওই মেয়েকে বলি দিতেই হবে, না হলে রাজকুমারকে বাঁচানো যাবে না। যেরকমটা আপনি জানেন, ডেভিলদের হৃদস্পন্দন শুরু হলে ডেভিলদের জীবনচক্র ভাঙতে শুরু করে। রাজকুমারের অবস্থাও ঠিক সেই রকম। এভাবে হলে রাজকুমারকে বাঁচানো সম্ভব হবে না। তার হৃদস্পন্দন করা শুরু করে দিয়েছে। রাজবৈদ্য কথাগুলো বলে চলে যায়। জঙ্কুকের বাবা ছেলের পাশে বসে পড়ে। আমার ছেলেটার আজ এই অবস্থা শুধুমাত্র ওই মেয়েটার জন্য। ওই মেয়েকে আমি অভিশাপ দিচ্ছি। এই জন্মের মৃত্যুর পর সে পুনরায় জন্ম নিলে এইসব কিছুই তার মনে থাকবে না। জঙ্কুকের বাবা একজন ডেভিল কিং, তার অভিশাপ কখনো বিফল হয় না। এটাই যে ডেভিলদের কাজ। এমন সময় রুমে দাঁড়িয়ে থাকা আয়ু আসে জঙ্কুকের বাবার সামনে। আমাকে একটা সুযোগ দিন কিং। কিরকম সুযোগ? আমি ধ্যান করব এবং ওই মেয়েটাকে মারার অস্ত্রটা হাসিল করব। এরপর জঙ্কুকের হয়ে পূর্ণ রক্তিম পূর্ণিমার রাতে ওকে মেরে ফেলবো। এসব পারবে তুমি? ভুলে যেও না, এর ফলে তোমাকেও তোমার পছন্দের কিছু খোয়াতে হতে পারে। জঙ্কুকের জন্য আমি সব করতে রাজি। আপনি শুধু আমার জন্য ধ্যানের ব্যবস্থা করুন। জঙ্কুকের বাবা রাজি হয়ে যায়। আজ 3 দিন হলো জঙ্কুক দেখা করতে আসে না তের সঙ্গে। তের মন ভীষণ খারাপ, অসহায় লাগছে, কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট। আপনি কোথায়? আপনার জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে। তে সব ভাবছিল। এমন সময় হঠাৎ করেই তার সামনে একটা মেয়ে এসে হাজির হয়। মধ্যবয়স্ক মহিলা। এটাকে এর আগে কখনোই দেখেনি, তাই ভুরু কুঁচকে বলে, আপনি কে? তে, আমি আয়ু, জঙ্কুকের বোন। আপনি এখানে কি করে এলেন? আমার কথা একটু শোনো তে। জঙ্কুক জীবন মৃত্যুর লড়াই করছে, ওর কাছে বেশি সময় নেই। তুমি দয়া করে আমার সঙ্গে চলো। এই মুহূর্তে তুমি পারো ওকে বাঁচাতে। কি বলছেন? হ্যাঁ, সত্যি বলছি। যাবে তো আমার সঙ্গে? হ্যাঁ, যাব। আয়ুর প্ল্যান কাজ করেছে। সে ধ্যান করে সে অস্ত্রটা হাসিল করেছে এবং এর বিপরীতে সে পেয়েছে অমর জীবন, যেখানে সে তার প্রিয় সৌন্দর্যকে হারিয়েছে। অর্থাৎ সে একজন 35 থেকে 36 বছরের মধ্যবয়স্ক মহিলা হয়ে গেছে এবং তার ডেভিল হওয়ার সব গুণ হারিয়েছে, যার ফলে খুব সহজে সে পরিরাজ্যে প্রবেশ করতে পেরেছে। আয়ু তেকে নিয়ে একটা স্থানে চলে আসে, যেখান থেকে পূর্ণ পূর্ণিমার লাল চাঁদটা খুব সুন্দর করে দেখা যাচ্ছে। তে একটু ভয় পেয়ে বলে, আপু, এটা কোথায়? আমরা কোথায় এসেছি? জঙ্কুক কোথায়? আয়ু কিছু ডেভিলকে ইশারা করে। তারা সামনে থাকা কালো পর্দা সরিয়ে দেয়। জঙ্কুক শুয়ে আছে, তার শরীরে জান নেই। তে দৌড়ে জঙ্কুকের কাছে চলে যায়। আপনার কি হয়েছে জঙ্কুক? উঠুন, কি হয়েছে আপনার? জঙ্কুক। তে চিৎকার করে কান্না করছে। এমন সময় আয়ু এসে তেকে বলে, জঙ্কুককে সারিয়ে তুলতে চাও তে? হ্যাঁ চাই, বলুন না কি হয়েছে ওনার। ওকে সারিয়ে তুলতে হলে তোমার জীবন প্রয়োজন। মানে? সোজা কথায় আয়ু আর কিছু না বলে চাকুটাতে পেটে ঢুকিয়ে দেয়। তে রক্ত অস্ত্রটায় লাগার সঙ্গে সঙ্গে জঙ্কুকের জ্ঞান আসা শুরু করে। আয়ু তার শয়তানি হাসি হাসে। তে মাটিতে পড়ে যায়। আয়ু তের চাকু লাগা পেটে পাড়া দেয়। সঙ্গে সঙ্গে তের মুখ থেকে রক্ত বেরিয়ে আসে। আয়ু চাকুটাকে মোচড় দিচ্ছিল যাতে তের মরণ যন্ত্রণা আরো বেড়ে যায়, কিন্তু তখনই আয়ু ধাক্কা অনুভব করে। জঙ্কুক তেকে কোলে নিয়ে নেয়। জঙ্কুককে আবার সুস্থ দেখে তের মুখে হাসি ফুটে ওঠে। রক্তাক্ত হাতটা জঙ্কুকের মুখে নিয়ে রাখে। আমি আপনাকে জীবনের থেকেও বেশি ভালোবাসি, তাই জীবন দিয়ে দিলাম। আমার জন্য হলেও ভালো থাকবেন। শেষ কথাটা তে বলে। তের মৃত্যুর সাথে ওর শরীরটাও নিস্তেজ হয়ে যায়। জঙ্কুক কিছুক্ষণ পাথরের মূর্তি হয়ে বসেছিল, কিন্তু যখন তার পুরোপুরি সেন্স আসে তখন সে পাগলের মতো কান্না করে তেকে জড়িয়ে। তে, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি তে। জঙ্কুকের চিৎকারে কেঁপে উঠছিল সেদিন। জঙ্কুকের হৃদয় আবারও শীতল হয়ে যায়। ওর হৃদস্পন্দন থেমে যায়। সেদিন
থেকে সবথেকে শক্তিশালী এবং অমর ডেভিল কিং হয় জাংকুক। তবে সে বেঁচে ছিল শুধুমাত্র এই জন্য, কারণ তার তের আত্মাকে সে আবার দেখতে পাবে, অর্থাৎ কোন এক প্রজন্মে তে মানুষ হয়ে পৃথিবীতে জন্ম নেবে। জাংকুকের জন্য তেকে খোঁজা ছিল কঠিন, কারণ তার বাবার অভিশাপের জন্য তে সব ভুলে গেছিল। তাই তের সেন্ট জাংকুকের নাকে আসতো না। আয়ু আবার ধ্যান করে। জাংকুক জানে আয়ুর কাছে সেই হাতিয়ার আছে এবং ওটাকে সে দুইবার ব্যবহার করতে পারবে। আয়ু যেহেতু অমর, তাই সে না চাইলে জাংকুক তাকে মারতে পারবে না। তের খোঁজ জাংকুক যখন পায় তখন সে নিজে কিংডম ছেড়ে পৃথিবীতে চলে আসে, কিন্তু আয়ু তের বাবা মাকে মেরে ফেলে, যার ফলে তের ক্ষতি যেন না হয় ওই জন্য জাংকুক তাকে নিজের কাছে রাখে। জাংকুক খুব দ্রুত সবকিছুর সমাধান বের করে তেকে একটা সুন্দর জীবন দিতে চায়, কিন্তু এসব কিছুর চক্করে তের চোখে জাংকুক একজন বিবাহিত হয়ে আটকে গেছে, কারণ আয়ু তাকে মিথ্যা বলেছে যে তাদের বিয়ে হয়ে গেছে। জাংকুক তার স্বামী, কিন্তু আদৌ সেটা সত্য নয়। বর্তমান জাংকুকের বুকে তের ঘুম ভেঙে যায়। ঘেমে গোসল হয়ে গেছে তে। জাংকুক ঘুমিয়ে আছে, চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে তার। জাংকুকের গালে হাত রাখে, কান্না করতে মন চাইছে প্রচুর, কিন্তু কেন? তে জাংকুকের সারা মুখে চুমু খায়। জাংকুকের ঘুম ভেঙে যায়, সে উঠে বসে। তের চোখে পানি দেখে নিজেকে শান্ত করতে পারে না। কি হয়েছে জান? আমি আমি কি হয়েছে জান? তে জাংকুকে জড়িয়ে ধরে। খারাপ স্বপ্ন দেখেছি। জাংকুক তেকে জড়িয়ে ধরে এবং শান্ত স্বরে বলে, আমি আছি তো, কিছু হবে না। তে বলে না যে তার সবটা মনে পড়ে গেছে। জাংকুককে সে কষ্ট দিতে চায় না। সে জানে এই জীবনেও এই ডেভিল তার হতে পারবে না। ডেভিলদের হৃদস্পন্দন যদি চলতে শুরু করে তবে ডেভিলরা বাঁচে না। তে মনে মনে ভাবে, এবারও যদি আমাকে মরতে হয় তাও আপনাকে আমি সুন্দর জীবন দিয়ে যাব। এদিকে জাংকুকের চিন্তা, মৃত্যু আসলে সেটাকে গ্রহণ করব। তোমার ভবিষ্যৎ আমি গুছিয়ে নিয়েছি তে। তোমার ভবিষ্যৎ আমি ছাড়া সুন্দর একটা জীবন হবে জান। সূর্যের তীব্র আলো মুখের উপর এসে পড়তেই ঘুম ভেঙে যায় জাংকুকের। চোখ খুলে সামনে এক অপরূপ সৌন্দর্যের সাক্ষী হয় সে। প্রেয়সীর শরীর থেকে ভেসে আসছে সেই মিষ্টি ঘ্রাণ, যে ঘ্রাণ পুরো পরিরাজ্যের তাজ হয়েছিল একটা সময়। জাংকুক বিছানায় উঠে বসে। তে হাতে চা নিয়ে জাংকুককে দেয়। চা খাবেন? আমি খাই না। এটা ভীষণ মিষ্টি, আমি বানিয়েছি, একটু খেয়ে দেখবেন, দিনটা ভালো কাটবে। তোমাকে দেখে ঘুম ভাঙলে এমনি দিন ভালো কাটে। তে হাসে। জাংকুক অবাক হয়ে যাচ্ছে। মেয়েটা সব সময় তার থেকে পালাই পালাই করে, তাহলে এখন এরকম কাছে আসছে কেন? তে জাংকুকের কোলে বসে পড়ে। জাংকুক অবাক হয়ে যায়। চা। জাংকুক সেটা নিয়ে নেয়। চায়ের সঙ্গে মিশে আছে তের উজাড় করা ভালোবাসা। চলুন আজ আপনাকে কিছু দেখাবো। কি? তে উঠে চলে যায়। জাংকুক বসে থাকে সেখানে। তের কাছে আসা তার জন্য সব থেকে সুন্দর উপহার। জাংকুক উঠে ফ্রেশ হয়ে নিচে আসে। সাদা গাউনটাই তেকে কি অপূর্ব দেখাচ্ছে। তে হাত বাড়িয়ে দেয়। জাংকুক তের হাত ধরে। সারাটা দিন অনেক মজা করে তারা। কোথাও যেন কোনো দুঃখই নেই। জীবনটা দুঃখবিহীন, অনেক সুন্দর, তাই না? কিন্তু সুখ যে দুঃখ ছাড়া অচল। জাংকুক চায় এই মুহূর্ত যেন শেষ না হোক। সে চায় তেকে নিয়ে এভাবেই থেকে যেতে, কিন্তু তা সম্ভব নয়। ডেভিলদের হৃদস্পন্দনের গতির সঙ্গে ঘনিয়ে আসতে থাকে তাদের মৃত্যুর দিন। জাংকুক জানে এই পৃথিবীতে সে তেকে রেখে যেতে চলেছে। জাংকুক তেকে জড়িয়ে ধরে। কি হয়েছে? তোমায় না দেখলে আমার পৃথিবী শূন্য মনে হয়। একটা কথা মনে রেখো, তোমায় আমি যতটা ভালোবাসি পুরো পৃথিবীতে এতটা ভালোবাসা কেউ কাউকে দিতে পারবে না। তে জাংকুকের মুখোমুখি দাঁড়ায়। জাংকুকের ঘাট ধরে নিজের ঠোঁট জোড়া জাংকুকের ঠোঁটের সঙ্গে মিশিয়ে নেয়। চারিদিকে সন্ধ্যা হবে বলছে। পাখিরা তাদের বাড়িতে চলে গেছে। পৃথিবী থেকে সূর্য বিদায় নিয়েছে। পাশে প্রখর নদী, চারিদিকে সবুজ ঘাস, যার মাঝে দাঁড়িয়ে আছে তে আর জাংকুক। জাংকুক এত বছর পর তের ভালোবাসা পেয়ে নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলেছে। আয়ু নিজের হাতে সেই
অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। আমার সৌন্দর্য নষ্ট হয় হোক, এতে আমার কোনো পরোয়া নেই। আমাকে 50 বছরের হতে হলেও আমার কোনো সমস্যা নেই। জংকুককে ছাড়া আমি এমনি মরে যাব। তে এই জীবনেই তোমার জন্য শেষ। যতবার আয়ু ওই অস্ত্র ব্যবহার করবে ততবার সে তার সৌন্দর্য হারাবে। আর এই জন্য আয়ু অমর হয়েও 35 থেকে 36 বছর বয়সের নারীদের মতো দেখতে। জংকুক তেকে নিয়ে একটা পদ্ম পুকুরে চলে এসেছে। তে ভীষণ পছন্দ পদ্ম ফুল। জংকুকের ঘাড়ে মাথা রেখে বসে আছে তে। আমার কেন জানি না মনে হচ্ছে এখানে আমরা এর আগেও এসেছি। জংকুক তের কথার উত্তর দেয় না। তে ভুরু কুঁচকে দেখে জংকুক চোখ বন্ধ করে রেখেছে। তে চিন্তিত হয়ে যায়। কি হয়েছে আপনার জংকুক? কি হয়েছে? খারাপ লাগছে? জংকুকের বুকের যন্ত্রণা শুরু হয়েছে, সেই যন্ত্রণা যে যন্ত্রণা সে 800 বছর আগে অনুভব করেছিল। জংকুকের হৃদস্পন্দনের সাথে তার যন্ত্রণা বেড়ে চলেছে। তে জানে না এই মুহূর্তে তার কি করা উচিত। মেয়েটার দুটো চোখ দিয়ে শুধু পানি গড়িয়ে পড়ছে। তে সব কিছু মনে পড়ে যাওয়ার পর সেই ভালোবাসার অনুভূতি আবার সৃষ্টি হয়েছে, যার ফলে জংকুকের কঠিন হৃদয় আবার স্পন্দন করা শুরু করেছে। তের মাথায় একটাই কথা আসছে, তার মৃত্যুর পর যে জংকুক সুস্থ হয়ে গেছিল, তার হৃদয় আবার পাথর হয়ে গেছিল, তবে কি এবারও তার মৃত্যু জংকুককে বাঁচিয়ে দেবে? তে সব ভাবছিল, এমন সময় সেখানে আয়ু আসে। তে ঠিকই ভাবছো, যেমনটা তোমার মৃত্যুতে আগেরবার জংকুক বেঁচে উঠেছিল, এইবারও তাই হবে। আমাকে চিনতে পারছো আশা করি। তেকে ভয় না পেতে দেখে আয়ু কিছুটা অবাক হয়। তোমার কাছে সেই অস্ত্রটা আছে যেটা দিয়ে আমাকে মেরেছিলে? হ্যাঁ। আমাকে দাও সেটা। তোমায় দিতে পারবো না, কিন্তু তুমি যদি বলো তোমাকে সেই অস্ত্র দিয়ে মেরে ফেলতে পারি। তে জংকুকের দিকে তাকায়। জংকুকের হাত পা ধূসর রঙা হয়ে আসছে। জংকুকের কোনো সেন্স নেই। তে চোখ বন্ধ করে বলে, আমি আপনাকে ভালোবাসি। তে মৃত্যুর জন্য প্রস্তুত, চোখ বন্ধ করে রেখেছে। হঠাৎ করে তেকে কেউ জড়িয়ে ধরেছে এমন মনে করতে চোখ খুলে তাকায় তে। আয়ুর অস্ত্রখানা জংকুকের বুক চিরে ভেতরে ঢুকে গেছে। তে চোখ বড় বড় করে ফেলে, চিৎকার করে ওঠে। অস্ত্রটা 2 বার ব্যবহারের সঙ্গে সঙ্গে আয়ু সেখানেই ছাই হয়ে যায়। তে জংকুককে জড়িয়ে মাটিতে বসে পড়ে। এটা কি হলো? আপনি আপনি এটা কি করলেন? কেন করলেন জংকুক? আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। আপনি এটা কি করলেন? জংকুক নিজের কম্পিত হাত তের গালে রাখে। চিন্তা করো না, তুমি আমাকে ভুলে যাবে। আমার অস্তিত্বের সঙ্গে তোমার স্মৃতি থেকেও আমি মুছে যাব। পৃথিবীর বুক থেকে এই ডেভিলের ভালোবাসার গল্প আজই শেষ হয়ে যাবে। তুমি প্রিয়তমা আমার, তোমায় ভালোবেসে আমি নিজের জীবন দিতে রাজি হয়ে গেছি। অর্থাৎ তুমি অমূল্য সম্পদ। তোমার জীবন আমার ভালোবাসার শেষ চিহ্ন। এই কঠিন হৃদয়কে স্পন্দনীয় করার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার জন্য আমি অনুভব করেছি কঠিন হৃদয় স্পন্দন করলে ঠিক কেমন অনুভূতি হয়। আমার চান পাখি, সুখে থেকো। জংকুকের শরীর পুড়তে শুরু করে। তে পাগলের মতো চিৎকার করছে। এই রাত সেই রাত, 800 বছর আগে যে রাতে ছিল লাল চাঁদ, আজ সেই রাতে পূর্ণিমার চাঁদ। ওই চাঁদ সাক্ষী এই ভালোবাসার। তে জংকুককে ধরতে চাইলেও পারল কই। আগুনের ন্যায় ছাইগুলো বিলীন হয়ে গেল। তে নিজের সম্পূর্ণ জ্ঞান হারালো। 5 বছর পর চারিদিকে পার্টির আমেজ। এখানে আজ বেস্ট সিইও অ্যাওয়ার্ডের জন্য সবাই একত্রিত হয়েছে। সবার হাতে ড্রিঙ্কস, সবাই আগ্রহ নিয়ে বসে আছে বেস্ট সিইও এর নাম শোনার জন্য। কিছুক্ষণ পর নাম অ্যানাউন্সমেন্ট হয়। বেস্ট সিইও অফ দ্য ইয়ার মিসেস কিম তেইয়ং। সবাই হাততালি দেয়, সঙ্গে কানাঘুষো শুরু হয়েছে। বুঝলাম না, গত 3 বছর ধরে একটা অ্যাওয়ার্ড নিজে ঝুলিয়ে রেখেছে। ওনার হাজবেন্ডকে দেখা যায় না, আবার দেখো একটা ছেলেও আছে। মিসেস তে কখনো তার হাজবেন্ডকে নিয়ে কিছু বলেননি, কিন্তু তার ছেলেকে দেখে মনে হয় বিয়ের হয়তো 10-15 বছর হয়ে গেছে। সবার গসিপকে শান্ত করে স্টেজে ওঠে তে। পাশে তার ছেলে কুকি। তে অ্যাওয়ার্ডটা নেয়। অসম্ভব সুন্দর দেখাচ্ছে
লাগছে তাকে, কালো শুটে দারুণ মানিয়েছে। ধন্যবাদ আমাকে এত বছর ধরে এই পদের যোগ্য ভাবার জন্য। আমি আবারও চেষ্টা করব নিজের পজিশন টিকিয়ে রাখার জন্য, সবাইকে সাহায্য করার মন দিয়ে চেষ্টা করব। তে স্টেজ থেকে নেমে আসে, কুকি তের হাত ধরে বলে, মাম্মাম। হ্যাঁ বাবা বলো। ওই আঙ্কেলটা আমার কাছে বাবার কথা জিজ্ঞাসা করছে। তে সেদিকে তাকায়। তে কিছু বলার আগে সেখানে উপস্থিত হয় মিনহো। আমার মেয়ের কাছে কিছু জিজ্ঞাসা করার আগে দুইবার ভেবে নেবেন। আমি বারবার বলছি আমার মেয়ে তার পার্সোনাল জীবন কখনোই মিডিয়াতে আনবে না। মিনহো তে এবং তার ছেলেকে নিয়ে বাড়িতে চলে আসে। কুকি ঘুমিয়ে গেছে। তে রুমে এসে ফ্রেশ হয়ে জানালার পাশে বসে। আজ পূর্ণিমা। প্রতি পূর্ণিমা তেকে মরণ যন্ত্রণা দেয়। জাংকুক যদিও জানতো তার মৃত্যুর পর তে তাকে ভুলে যাবে এবং তেকে একজন বিজনেসম্যান উদ্ধার করে নিজের মেয়ের মতো মানুষ করবে, সব সেরকমই হয়েছে। কিন্তু তে আজও ভোলেনি জাংকুককে। তে আসলে এত বেশি ভালোবেসে ফেলেছে জাংকুককে যে তার পক্ষে জাংকুককে ভোলা সম্ভবই না। জাংকুকের সেই দত্তক নেওয়া ছেলেটাকে তে প্রথমে নিজের ছেলে হিসাবে নাম দেয়। এরপর থেকে তার যাত্রা শুরু হয়। জাংকুক তাকে সফল হয়ে দেখতে চেয়েছে, তাই সেদিকেই অগ্রসর হয়েছে তে। নিজের নাম বদলে জাংকুকের স্ত্রী রূপে পৃথিবীর সামনে এসেছে সে। যদিও তেটা কে সেটা কেউ জানে না। আমার জন্য আপনার পাথর হৃদয় কম্পিত হয়েছে, আর ওই হৃদস্পন্দনের জন্য যে তোমার মৃত্যু হয়েছে, কথা দিলাম সেই হৃদস্পন্দন আমি চিরজীবন বাঁচিয়ে রাখবো। আপনি সারা জীবন আমার স্মৃতি হয়ে থাকবেন জাংকুক। আমি আপনাকে ভালোবাসি। ভালোবাসা শব্দটা ভীষণ তুচ্ছ। আপনার কাছে আমার জীবনের যে মূল্য ছিল, শুধুমাত্র সেই কথা মনে করেই নিজেকে শেষ করতে পারিনি। কথাগুলো মনে মনে তে বলছে আর নিঃশব্দে কান্না করছে। হঠাৎ একটা দমকা হাওয়া তের মুখের উপর আছড়ে পড়ে। তে চোখ তুলে সামনে তাকাতেই সোজা চোখ যায় চাঁদের উপর। চাঁদটাকে আজ তের কাছে অদ্ভুত সুন্দর আর একটু বেশি বড় মনে হলো। এর মধ্যেই একটা ঠান্ডা হাওয়া ছুঁয়ে যায় তের শরীর। তার সাথে ভেসে আছে মৃদু একটা শব্দ, চাঁদ পাখি। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? এখনো শেষ হয়নি। গল্পটা শেষ অবধি যখন শুনলে তার মানে নিশ্চয়ই ভালো লেগেছে। তো টুক করে লাইকটা করে দাও। আর হ্যাঁ, এই গল্পটার কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্টে জানাও। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট একটা স্টোরিতে। সো